সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় গণিত প্রোগ্রাম অনার্স প্রথম বর্ষ, কোর্স কোড 213705, কোর্সের নাম লিনিয়ার অ্যালজেব্রা, লেকচার 02, লেকচারের শিরোনাম নির্ণায়ক। এখন আমরা আলোচনা করব নির্ণায়ক নিয়ে। তো আজকে আলোচনায় আছি আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, সরকারি বিএম কলেজ বরিশাল। এবং নিচে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, প্রয়োজনে তোমরা প্রশ্ন করার জন্য বা যে কোনো তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবে। শিখন ফল। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা নির্ণায়ক কি তা বলতে পারবে। অনুরাশি ও সহগুণক ব্যাখ্যা করতে পারবে। নির্ণায়কের ধর্মসমূহ বিশ্লেষণ করতে পারবে। গুরুত্বপূর্ণ কতিপয় সমস্যার সমাধান করতে পারবে। তো আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে নির্ণায়ক। এই নির্ণায়কের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা কি দেখতে পাচ্ছি, সবাই দেখো। আমরা কিছুক্ষণ এর আগে আমরা একটা ক্লাস করেছি, লেকচার 1 আমরা দেখেছিলাম ম্যাট্রিক্স। এটা হচ্ছে 2x2 অর্ডারের একটি ম্যাট্রিক্স, অর্থাৎ 2 অর্ডারের একটি ম্যাট্রিক্স। এটা কি, এখানে আমরা কি করলাম, ম্যাট্রিক্সের ভুক্তিগুলো নিলাম। ম্যাট্রিক্স যে সকল উপাদান দিয়ে গঠিত সেগুলো হচ্ছে ভুক্তি। এরপরে এই ভুক্তির উপরে আমরা কি করলাম, দুটো উল্লম্ব রেখা বা দুটো সমান্তরাল রেখা দিলাম। এটা এখন কি হয়ে গেল, 2 অর্ডারের একটা নির্ণায়ক। সুতরাং আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করি থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল ভার্টিক্যাল লাইন দিয়ে, আর নির্ণায়ককে প্রকাশ করি শুধু দুটো সমান্তরাল রেখা বা দুটো সমান্তরাল রেখার সাহায্যে। এখন আমরা জানি যে ম্যাট্রিক্স হচ্ছে কি একটা বিশেষ সজ্জা মাত্র, ম্যাট্রিক্সের কোনো মান নেই, কিন্তু নির্ণায়কের কি আছে, একটা নির্দিষ্ট মান আছে। সেজন্য আমরা দেখি কিভাবে মানটা নির্ণয় করতে হয়। A1 B2 এটা কোত্থেকে আসলো, আমরা সবাই জানি এটা হচ্ছে A1 B2, মানে মুখ্য কর্ণের ভুক্তি সমূহের গুণফল। এই মুখ্য কর্ণের যে ভুক্তি সেটা আমরা গুণ করেছি। এরপরে আমাদের কি আসলো, A2 B1, এর মানে হচ্ছে গৌণ কর্ণের ভুক্তি সমূহের গুণফল। ফলে মুখ্য কর্ণের ভুক্তি সমূহের গুণফল থেকে গৌণ কর্ণের ভুক্তি সমূহের গুণফল দেই, তাহলে আমরা কি পাচ্ছি, নির্ণয়কের মান পাচ্ছি। এবারে আমরা নির্ণয়কের সংজ্ঞা জানি। এটি সমান্তরাল সরলরেখার মধ্যে বর্গাকার ভাবে কতগুলো সংখ্যা বা রাশি যে সাজানো অবস্থা, সেটা হলো নির্ণায়ক। তো অন্যভাবে আমরা বলতে পারি, নির্ণায়ক হচ্ছে একটি বিশেষ আকারে লিখিত বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা রাশি। উদাহরণ, এটা হচ্ছে একটা নির্ণায়ক যার অর্ডার হচ্ছে 3, অর্থাৎ এটা হচ্ছে 3/3 একটি নির্ণায়ক। ইন্টারমিডিয়েটে ছিল, এগুলো তোমাদের অনেকেই জানা। এবার আমরা নির্ণায়কের বিস্তার দেখছি। আমরা নির্ণায়কের বিস্তার কিভাবে করি, সবাই একটু খেয়াল করো।
আমরা প্রথম সারি সাপেক্ষে বিস্তার করছি। এবং এখানে বি এর সাথে চিহ্নটা কি দেখো, মাইনাস। কেন মাইনাস? A1 এর চিহ্ন প্লাস, B1 এর চিহ্ন মাইনাস, এগুলো আমরা একটু পরেই ব্যাখ্যা করব। এই দেখো C1 যে সারিতে আছে, যে কলামে আছে, সেই ভুক্তিগুলোকে বাদ দেওয়া হয়েছে, বাকি ভুক্তিগুলি নিয়ে নির্ণায়ক তৈরি করা হয়েছে। এবং এগুলো অনুরাশি বা সহগুণক, এগুলো আমরা পরে আলোচনা করব। আমি জাস্ট দেখাচ্ছি যে কি করে বিস্তার করতে হয়, যেহেতু এইচএসসি পর্যায়ে আমাদের ছিল, এগুলো অনেকেই তোমাদের সবারই জানা আছে। এবার দেখো চিহ্নগুলো প্লাস, মাইনাস, প্লাস, এবার কিভাবে আসছে চিহ্নগুলো দেখো। এই চিহ্নটা আসে মাইনাস ওয়ান টু দি পাওয়ার সি প্লাস আর এর সাহায্যে। আমরা এই মাইনাস ওয়ান টু দি পাওয়ার সি প্লাস আর এটা ব্যাখ্যা করে একটু বলি। সেটা হচ্ছে সি হচ্ছে কলামের পজিশন, আর হচ্ছে সারির পজিশন। তবে এই যে ভুক্তিটা কোথায় আছে, 1 নম্বর সারিতে আছে, 1 নম্বর কলামে আছে। তাহলে 1 এবং 1 যোগ করলে হয় 2, মাইনাস ওয়ানের পর যখন জোড় হয় বা 2 হয়, অর্থাৎ জোড় হয়, তখন প্লাস সাইন। আবার দেখো এই বিয়নটা কোথায় ছিল, বিয়নটা আছে দ্বিতীয়, প্রথম সারি দ্বিতীয় কলামে। প্রথম সারির জন্য R2, কলামের জন্য সারির জন্য R1, হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলামে আছে বিয়ন। তাহলে এখানে সারির অর্থাৎ আর এর জন্য মান হচ্ছে 1, কলামের জন্য মান হচ্ছে 2। তাহলে 1 প্লাস 2 মানে 3, মাইনাস 1 এর পর যখন 3 হবে অর্থাৎ বিজোড় হবে তখন হবে মাইনাস। এইভাবে আমরা এই প্লাস মাইনাস যে চিহ্নগুলো আসে সেগুলো হিসাব করি, এগুলো তোমরা জানো। এভাবে যদি মানে চতুর্থ পর্যায়ে নির্ণায়ক হয়, অর্থাৎ 4টা সারি 4টা কলাম আসে, সেক্ষেত্রে আমাদের চিহ্নগুলো এভাবে আসবে। প্লাস মাইনাস ওভাবে হিসাব করলে কিন্তু হবে। তাহলে এটা আমরা কি করলাম, প্রথম সারি বরাবর নির্ণায়কে বিস্তার করলাম। এবার মানগুলো কিভাবে, সেগুলো সব তোমাদের জানা আছে, জাস্ট একটু খেয়াল করো। এবারে আমরা পড়বো খুব গুরুত্বপূর্ণ নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক। একটি নির্ণায়কের সারি ও কলাম সমূহের মধ্যে কোন একটি ভুক্তি যে সারি বা কলামে অবস্থিত, সেই সারি ও কলামের ভুক্তিগুলি বাদ দিয়ে অবশিষ্ট ভুক্তিগুলি নিয়ে গঠিত নির্ণায়ককে ওই ভুক্তির অনুরাশি বলে। আমরা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব। সংজ্ঞাটা আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি। এরপর হচ্ছে সহগুণক। অনুরাশি এবং সহগুণকের সংখ্যামান সমান, কিন্তু পার্থক্য হচ্ছে কি চিহ্ন। আমরা অনুরাশির পূর্বে যদি উপযুক্ত চিহ্ন বসাই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সহগুণক। আর আমরা জানি যে চিহ্ন আমরা সারি ও কলামের অবস্থান ভিত্তিক চিহ্ন হলো -1 টু দি পাওয়ার সি প্লাস আর। এবার একটা উদাহরণ দিয়ে আমি এটা ব্যাখ্যা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন একটা নির্ণায়ক, এই নির্ণায়কে আমরা A1 এর অনুরাশি বের করবো। তাহলে A1 এর অনুরাশি কি দেখো, এই A1 যেই সারিতে আছে সেই সারি বাদ, যেই কলামে আছে সেই কলাম বাদ। তাহলে এই প্রথম সারি প্রথম কলাম বাদ দিয়ে দিলাম, তাহলে কত B2 C2 B3 C3। এই B2 C2 B3 C3 এটা নিয়ে গঠিত নির্ণায়কের যে মান, সেটি হবে অনুরাশি। আবার যদি আমরা বিয়ন নেই, বিয়ন আছে প্রথম সারিতে প্রথম সারি বাদ, দ্বিতীয় কলামে দ্বিতীয় কলাম বাদ। প্রথম সারি দ্বিতীয় কলাম যদি বাদ দিয়ে দেই, তাহলে এখানে আমাদের কত থাকে, A2 C2 A3 C3। সেটা হচ্ছে আমাদের অনুরাশি। কার অনুরাশি? এটা হলো বিয়নের অনুরাশি, এটা হচ্ছে অনুরাশি। এখন দেখো A1 এর চিহ্নটা কি, এই A1 এর যে অনুরাশি আসলো, এটার পিছনে আমরা উপযুক্ত চিহ্ন বসাবো। A1 আছে প্রথম সারিতে প্রথম কলামে, প্রথম সারি প্রথম কলাম 1 1 যোগ করলে কত হবে 2, যেহেতু জোড় তাহলে A1 এর চিহ্ন হবে প্লাস। অতএব দেখো সহগুণক হচ্ছে কিন্তু প্লাস এইটাই। আবার বিয়নের অনুরাশি সহগুণক কি হবে, বিয়নের সহগুণক হবে, বিয়নের চিহ্নটা কি দেখো, বি আছে প্রথম সারিতে
B1 আছে প্রথম সারিতে এবং দ্বিতীয় কলামে, প্রথম সারি দ্বিতীয় কলাম 1 2 যোগ করলে হয় 3, যেহেতু বিজোড় অতএব আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আমাদের সহগুণক। তা দেখো অনুরাশি এবং সহগুণক সমান হতে পারে, নাও হতে পারে। কখন সমান হবে? যদি সহগুণকের চিহ্ন পজিটিভ হয়, প্লাস হয়, সেক্ষেত্রে অনুরাশি সহগুণক সেম। কিন্তু অনুরাশি সহগুণকের চিহ্ন যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে অনুরাশি এবং সহগুণকের সংখ্যামান সমান হবে, কিন্তু চিহ্নের পার্থক্য হবে। অর্থাৎ একটা মান যদি +5 আসে, অনুরাশি যদি +5 হয়, সহগুণক হবে তখন -5। ওই পাশে -5 হলে এই পাশে অনুরাশি -5 হলে সহগুণক হবে +5। এবার আমরা নির্ণায়কের ধর্ম পড়বো। আমরা সংক্ষেপে আলোচনা করছি, কারণ এটা এখানে ডিটেলস লেখা আছে। আমরা একটা নির্ণায়ক দেখতে পাচ্ছি। দেখো এই নির্ণায়কটাকে তুমি যদি বিস্তার করো, তাহলে মান কত পাচ্ছি আমরা? মানটা কত পাচ্ছি? 0। তাহলে দেখো কোন নির্ণায়কের যদি যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলাম, সেটা প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, একটি সারি বা একটি কলামের সকল মুক্তি যদি শূন্য হয়, তাহলে সেই নির্ণায়কের মান কি হবে? শূন্য হবে। এটা হচ্ছে প্রথম ধর্ম। আমাদের কি আসলো? কোন নির্ণায়কের একটি কলাম বা সারি ভুক্তি সমূহ শূন্য হলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। এবার হচ্ছে ধর্ম 2। একটা ধর্ম দেখিয়ে দেখো আমরা কি দেখতে পাচ্ছি। দেখো প্রথম কলাম প্রথম সারিতে চলে গেল, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারিতে চলে গেল, তৃতীয় কলাম তৃতীয় সারিতে চলে গেল। অর্থাৎ অনুরূপ কলাম সমূহ অনুরূপ সারিতে চলে গেল। কোন নির্ণায়কে যদি অনুরূপ সারি এবং কলাম বিনিময় করা হয়, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয়, অর্থাৎ মান অপরিবর্তিত থাকে। তাহলে আমরা কি লিখলাম? যদি কোনো নির্ণায়কের কলামগুলোকে সারি এবং সারিগুলোকে কলামে রূপান্তর করা হয়, তবে নির্ণায়কের মানের অপরিবর্তিত। এই কলামগুলোকে আমি যে সারি করব, সেখানে কিন্তু অনুরূপ কলামকে অনুরূপ সারিতে নিতে হবে। অর্থাৎ আমি যদি প্রথম কলামকে নেই কোথায় নেব? প্রথম সারিতে নেব। দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারিতে নেব। আমি প্রথম কলামকে তৃতীয় সারিতে নিতে পারবো। এখানে এগুলো প্রমাণ দেওয়া মানে করা হয়েছে বিস্তারিত, এগুলো তোমরা একটু দেখলেই বুঝবে। এবার আমরা দেখি কি দেখতে পাচ্ছি। 3 নম্বর ধর্মটা কি আমরা দেখি। দেখো আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আবার একটু ব্যাক করি, যে প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম বিনিময় হলো, অর্থাৎ পাশাপাশি দুটো কলাম বিনিময় হলো। কোন নির্ণায়কে যদি পাশাপাশি দুটো কলাম অথবা পাশাপাশি দুটো সারি বিনিময় করে, তাহলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে, কিন্তু চিহ্ন বদলায় যায়। অর্থাৎ এই নির্ণায়কটার মান যদি +5 হয়, এই নির্ণায়কটার মান হবে -5। এই নির্ণায়কের মান যদি -5 হয়, এই নির্ণায়কের মান হবে +5। তাহলে আমাদের কি ধর্মটা কি বলা হয়েছে? যদি পাশাপাশি যে কোনো দুটি সারি বা কলাম বিনিময় করা হয়, তবে ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সংখ্যা মানের কোনো পরিবর্তন হয় না, শুধু চিহ্নের পরিবর্তন হয়। এবার আরেকটা ধর্ম, আমরা কি দেখতে পাচ্ছি? যে এই নির্ণায়কের দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি সেম, একই, অভিন্ন। তাহলে কোনো নির্ণায়কের যদি দুটো সারি, সে পাশাপাশি হতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো দুটো সারি যদি হুবহু মিলে যায়, একই হয়, তাহলে ওই নির্ণায়কের মান কত হবে? শূন্য হবে। দেখো তুমি যদি একটু বিস্তার করো, তাহলে বিস্তার করে যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবে যে সমস্ত রাশিগুলো প্লাস মাইনাস হিসাবে কাটা যাবে। তাহলে আমরা মান কত পাবো? 0। তাহলে কোনো নির্ণায়কের যদি দুটো সারি বা কলাম একই হয়, তাহলে ওই নির্ণায়কের মান কত হবে? 0 হবে। এবার একটা গুরুত্বপূর্ণ ধর্ম, যে কোনো নির্ণায়ককে যদি, কোনো ম্যাট্রিক্সকে যদি আমি একটা স্কেলার দিয়ে, কে বা একটা সংখ্যা বা স্কেলার দিয়ে গুণ করি, তাহলে দেখো এই কেটা কোথায় যাচ্ছে? প্রতিটি সারিতে যাচ্ছে এবং প্রতিটি কলামে যাচ্ছে, অর্থাৎ প্রতিটি ভুক্তির সাথে সে গুণাকারে চলে যাচ্ছে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের। কিন্তু যদি আমরা আবার একটু ব্যাক করি, কিন্তু নির্ণায়কের বেলায় কি হচ্ছে দেখো, যদি আমরা
একটা নির্ণায়ককে কোনো স্কেলার বা সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে ওই স্কেলারটি বা সংখ্যাটি কোথায় যাবে? যে কোনো একটা কলামে যাবে অথবা যে কোনো একটা সারিতে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। এখানে প্রমাণটা দেখানো হয়েছে, তোমরা একটু দেখো যে এটা নির্ণায়ক। এখানে আমরা প্রথমে কি করলাম, এখানে বিস্তার করলাম, বিস্তার করার পরে কে কমন নিলাম, কে কমন নেওয়ার পরে দেখো এই ভিতরে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাশিটা আছে সেটাকে আমরা নির্ণয় করে দিতে পারি। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে তুমি যদি কে দ্বারা গুণ করো, একটা নির্ণায়ককে তুমি যদি কে দ্বারা গুণ করো, সেই কে বা সংখ্যাটা বা স্কেলারটি কোথায় যাবে? যে কোনো একটা কলামে যাবে অথবা সারিতে যাবে। প্রতিটির প্রমাণ আছে, এখানে প্রমাণ করা যায়। তাই কোনো নির্ণায়ককে কে দ্বারা গুণ করা ওই নির্ণায়কের যে কোনো সারি বা কলামকে কে দ্বারা গুণ করা সমান। এবার আমরা দেখতে পাচ্ছি, দেখো যে একটা নির্ণায়কে একটি কলাম দুটো রাশির যোগফল। যদি তুমি একটু বিস্তার করো বা একটু বিস্তার করে তুমি দেখো, আমরা বিস্তার করছি এবং এগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি কিভাবে বিস্তার করতে হয়। প্রথম কলাম সাপেক্ষে বিস্তার, প্রথম কলাম সাপেক্ষে বিস্তার করা হচ্ছে, যেহেতু প্রথম কলামের ভুক্তিগুলি যোগাকারে আছে। তো এখান থেকে আমরা দেখো কি করলাম, আলফা, এই যে আলফা সাথে যেটা আছে একসাথে দিলাম, আলফা ইন্টু এত মাইনাস বিটা ইন্টু এত কাউন্ট এত, তারপরে যে প্লাস আলফা 1 মাইনাস আলফা 2 প্লাস আলফা 3, এটা আবার করে নিই। এবারে আমরা দেখো কি করলাম, এখান থেকে আমরা দুটো, এইটা দিয়ে আমরা কি করলাম, প্রথম তিনটা দিয়ে একটা ম্যাট্রিক্স নির্ণায়ক তৈরি হলো, শেষের তিনটা দিয়ে আরেকটা নির্ণায়ক তৈরি হলো। তাহলে আমরা কি পেলাম, দেখো যে একটা নির্ণায়ক ছিল যেখানে একটি কলাম ছিল দুটি ভুক্তির যোগফল। তাহলে কোনো নির্ণায়কের যদি কোনো কলামে দুই বা ততোধিক ভুক্তির যোগফল হয়, তাহলে ওই নির্ণায়কটাকেও দুই বা ততোধিক নির্ণায়কের যোগফল হিসেবে লেখা যাবে। তাহলে আমরা এখান থেকে পেলাম কি, যে যেহেতু এখানে দুটো রাশির যোগফল ছিল, সেজন্য দুটো নির্ণায়কের যোগফল হিসেবে আসছে। তাহলে আমাদের ধর্মটা কি, কোন নির্ণায়কের একটি সারি বা কলামের প্রত্যেক ভুক্তিকে দুই বা ততোধিক সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা সম্ভব হলে নির্ণায়কটিকেও দুই বা ততোধিক নির্ণায়কের যোগফল রূপে প্রকাশ করা যাবে। এবার হচ্ছে 7। এখানে দেখো এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম, যে আমরা যখন অঙ্ক করি, নির্ণায়কের অঙ্ক করার সময় কি করি, যে কোনো একটা সারিকে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করি আর একটা সারির সাথে যোগ করি। তাহলে কোনো নির্ণায়কের যে কোনো সারিকে যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করে যদি আরেকটা সারির সাথে যোগ করো, তাহলে কি হবে, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা এখানে কি করেছি দেখো, b1 b2 b3 এটা কলাম, এই প্রত্যেকটা এই দ্বিতীয় কলামকে আমরা m দ্বারা গুণ করেছি, করে প্রথম কলামের সাথে যোগ করেছি। সুতরাং নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না। কেন হয় না দেখো, তাহলে আমরা কি করতে পারি, যেহেতু এখানে দুটো রাশির যোগফল আছে, আগের ধর্মের সাহায্যে এটাকে আমরা দুটো নির্ণায়কের যোগফল হিসেবে লিখতে পারি। এবার এখান থেকে যদি এমটা কমন নাও, কমন নিলে প্রথম সারি, প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম সেম হয়ে যাচ্ছে। কি হচ্ছে, প্রথম কলাম এবং দ্বিতীয় কলামটা এখানে সেম হয়ে গেলে কি হবে, এই নির্ণায়কটার মান হয়ে যাবে 0। তাহলে আমার দেখো কি আসতেছে, ঠিক যা আসতেছে আমার একটু দেখি। তাহলে কি হলো আমার ধর্মটা, যে একটি নির্ণায়কের একটি সারি বা কলামের ভুক্তিগুলির সাথে ওই নির্ণায়কের অপর এক বা একাধিক সারি বা কলামের ভুক্তির মেম গুণিতক যোগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। অর্থাৎ দেখো আমরা এখানে b1 b2 b3 এটাকে m দ্বারা গুণ করে প্রথম কলামের সাথে গুণ করলাম, অর্থাৎ দ্বিতীয় কলামকে m দ্বারা গুণ করে প্রথম কলামের সাথে যোগ করলাম। তাহলে দেখো দুটো নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয়নি। আমরা অঙ্ক সাধারণত এই নিয়মে করি। এটা একইভাবে দেখানো হয়েছে, আমরা ধর্মটা মুখস্থ রাখবো। এখন আমরা কিছু ছোট ছোট কিছু অঙ্ক করবো এবং গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক আছে এখানে আমাদের। প্রথমে আমরা একটা অঙ্ক দেখি। তো আমরা
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ হ্যালো, এখানে তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যালো, হ্যাঁ, সংজ্ঞাগুলো বোঝা গেছে? একটু বাসায় দেখতে হবে, তাই না? জি স্যার। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। হ্যালো, না স্যার, আমার কোনো তেমন প্রশ্ন নাই। হ্যাঁ, যেহেতু আমাদের এটা এইচএসসি পর্যায়ে পড়া আছে, তাই না? তারপরও তোমরা যখন আবার বাসায় এটা রিপিট করবে, তখন যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে মেল করে জানাবে। আমার মেল অ্যাড্রেস প্রথম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কিছু অঙ্ক করব, ঠিক আছে? আমরা কিছু অঙ্ক করব, তোমরা আমার সাথে সাথে দেখতে থাকো। দেখো এই অঙ্ক কিন্তু ইন্টারমিডিয়েট এইচএসসি পর্যায়ের অঙ্ক। কোন দেখো, নির্ণায়কের অঙ্ক করার সময় আমাদের কিছু বিষয় খেয়াল করতে হবে। এক নম্বর হচ্ছে, প্রথমে খেয়াল করতে হবে যে নির্ণায়কে কোনো রাশি কমন যায় কিনা। কমন যাবে কোথায়? হয় সারিতে কমন যাবে অথবা কলাম বরাবর কমন যাবে। কমন যদি না যায় তখন কি করতে হবে, যে আমরা একটা সারির সাথে আরেকটা সারি যোগ করব অথবা বিয়োগ করব, এরকম করে যে আমরা যেন একটা সারির সকল ভুক্তি একই রকম হয়, একই হয়। তাহলে আমরা ওটি যখন কমন নেব, সকল ভুক্তি তখন অন হয়ে যাবে। অর্থাৎ যে কোনো সারি থেকে যদি আমি মনে করো একই জিনিস কমন নিতে পারি, তাহলে ওই ভুক্তিটা, ওই সারিটা কি হয়ে যাবে, ওই কলামটা অন হয়ে যাবে। তা কোনো নির্ণায়কের যদি কোনো সারির সকল ভুক্তি 1 থাকে, তাহলে ওই নির্ণায়কটা কি হবে, ওই অঙ্কটা করা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। যেমন দেখো, এই যে অঙ্কটা দেওয়া আছে, এখানে কিন্তু আমার একটা সারি 1 আছে। তাহলে যদি সারিতে 1 থাকে, তাহলে তুমি কি করবা, কলামে কলামে বিয়োগ করবা, কলাম থেকে কলাম বিয়োগ করবা। আর যদি কলামে সবগুলো 1 থাকে, অর্থাৎ একটি কলামে সবগুলো 1 থাকে, তাহলে কলাম সারিতে সারি বিয়োগ করবা। অর্থাৎ সারিতে 1 থাকলে কলাম কলাম বিয়োগ করতে হবে, আর যদি কলামে 1 থাকে তাহলে কোথায় বিয়োগ করতে হবে, সারিতে সারিতে বিয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা দেখি, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা কি করব, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব। এই যে আমাদের কি করব, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব। 1 - 1 0, a - b, তারপরে a কিউব - b কিউব। তারপরে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব। এখানে কমন লেখা আছে c1 ড্যাশ সমান সমান c1 - c2, c2 ড্যাশ সমান সমান c2 - c3। বিয়োগ করার পর দেখো নিচে আমাদের কি আছে, a কিউব - b কিউব, এটা সূত্রে যায়। এখানে আমরা একটু বিস্তার করে নেই। আমরা জানি যে 0 0 1 এরকম যদি ফরম্যাট আসে, 1 যে সারিতে আছে সেই সারিটা বাদ, যে কলামে আছে সেটা বাদ। এই জন্য এই দুটো জিরো লেখা হয়েছে, ওই দুটো বাদ। তাহলে আমাদের দেখো কি আসলো, এটা আসলো। এরপরে আমরা দেখি কি হয়। এখান থেকে আমাদের a - b আর b - c কমন যাওয়ার পরে এটা থাকে, অর্থাৎ আমাদের যে a কিউব - b কিউব আর b কিউব - c কিউব, সেটা আমরা কমন নিয়েছিলাম। এগুলো তোমরা দেখলেই বুঝবে। এরপরে এইটা গুণ এইটা মাইনাস এইটা গুণ এইটা করলে আস্তে আমাদের রেজাল্ট চলে আসবে। এখানে আমাদের যদি আমরা কমন নেই, বি কমন নেই, এগুলো তোমরা দেখলেই বুঝবে। এখানে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার সূত্র, তারপরে আমরা এখান থেকে রেজাল্ট পেয়ে যাবো। একদম সিম্পল অঙ্ক, কিন্তু এখানে আমাদের কি আছে, আমাদের ধর্মগুলোর ব্যবহার আছে। আরেকটা অঙ্ক দেখি আমরা, প্রবলেম 2। দেখো এটা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট প্রায় পরীক্ষা আসতো। এখানে কি আছে দেখো, আমার সারিতে 1 আছে, কলামে 1 আছে। সুতরাং আমি সারি থেকে সারি বিয়োগ করতে পারবো, কলাম থেকে কলাম বিয়োগ করতে পারবো। যেভাবেই করো তোমার অঙ্ক হয়ে যাবে। আমরা এখানে কি করেছি, কলাম থেকে কলাম বিয়োগ করেছি আগের অঙ্কটা, ঠিক আছে? কলাম থেকে কলাম বিয়োগ করার পরে এরপরে দেখো কি আসছে, আমাদের 0 0 1, এর মানে ওই সারি এবং কলাম বাদ দিয়ে আমরা এখান থেকে এটা পেলাম। এবার এখান থেকে আমাদের কমন যাবে 1 - p। দেখো এটাকে আমরা সূত্র নিয়ে নিচ্ছি 1 - p। এখানে 1 - p স্কয়ার সূত্র নিলে হবে 1 - p 1 + p, অর্থাৎ a স্কয়ার - b স্কয়ার সূত্র। এখানে p কমন গেলে p স্কয়ার p * 1 - p, আর এখান থেকে p স্কয়ার কমন গেলে হবে 1 - p স্কয়ার। এখান থেকে p স্কয়ার কমন গেলে কি হবে, 1 - p স্কয়ার, এবং 1 - p স্কয়ারের সূত্র হলো 1 - p 1 + p। তাহলে এখন আমাদের এখান থেকে কত কমন যাচ্ছে, দেখো এই যে দ্বিতীয় কলাম থেকে কমন যাচ্ছে p, তাই না?
আবার এই প্রথম কলাম থেকে 1 মাইনাস পি, দ্বিতীয় কলাম থেকে 1 মাইনাস পি হোল স্কোয়ার, আবার দ্বিতীয় সারি থেকে কমন যাবে 1 প্লাস পি। তাহলে 1 প্লাস পি কমন নেওয়ার পর এখান থাকতেছে 1 এখান থেকে 1 পি, তুমি হিসাব করো আস্তে তুমি রেজাল্টটা পেয়ে যাও। এই দুটো হলো একদম সিম্পল অঙ্ক এইচএসসি পর্যায়ে। কিন্তু আমরা এখন গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক করব, যেটা আমাদের এই লেভেলে পরীক্ষায় আসে। আমাদের প্রমাণ করতে হবে যে এটা সমান সমান এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এখন দেখো, যেহেতু আমার রেজাল্টে আছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তুমি দেখো এখানে কিন্তু কোনো রাশি কমন যায় না, কোনো রাশি কমন যায় না, এবং কোনো সারিতে 1 নেই, আছে নেই, কোনো সারিতে 1ও নেই, কমনও যায় না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? দেখো আমার রেজাল্টে যেহেতু এ প্লাস বি প্লাস সি হোল কিউব আছে, রেজাল্টে কি আছে? এ প্লাস বি প্লাস সি হোল কিউব আছে। সেজন্য আমরা দেখো আমার রেজাল্টে কি আছে? এ প্লাস বি প্লাস সি হোল কিউব আছে। সেজন্য আমরা এখান থেকে এ প্লাস বি প্লাস সি এই হোল কিউবটা বানানোর চেষ্টা, এ প্লাস বি প্লাস সি বানানোর চেষ্টা করব। তাহলে আমাদের এই দেখো আমরা কি করলাম, এখানে সমস্ত সারিগুলো যোগ করে দিলাম, r1 ড্যাশ সমান সমান r1 যোগ r2 যোগ r3। তাহলে আমি যদি এই প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি যোগ করি, দেখো এখানে প্রথম সারি যদি যোগ করি, এই যে এই প্রথম সারি, দ্বিতীয় সারি, প্রথম সারি দ্বিতীয় সারি যদি আমরা যোগ করি, আমার টাইম শেষ হয়ে গেছে। তো আমরা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি যোগ করলাম, যোগ করলে আমাদের কি আসতেছে দেখো, এখানে আমাদের আসতেছে এ প্লাস বি প্লাস সি। তুমি যদি এটার সাথে এটা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি যোগ করো, এখানে আসবে প্লাস বি প্লাস সি, এখানে আসবে প্লাস বি প্লাস সি। অর্থাৎ আমরা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি যোগ করলাম, যোগ করলে আমরা পাবো এ প্লাস বি প্লাস সি। এর মানে কি প্রথম সারিটা সেম হয়ে যাচ্ছে। তারপরে আমরা কি করতে পারি, এই এ প্লাস বি প্লাস সি আমরা কমন নিলাম, তখন আমরা এ প্লাস বি প্লাস সি কমন নেবো, তখন প্রথম সারিটা কি হয়ে যাচ্ছে? 1 1 1 হয়ে যাচ্ছে। প্রথম সারিটা যেহেতু 1 হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা আগেই বলেছিলাম যে যদি আমরা কোথাও কোনো সারিতে কলামে 1 না পাই, কমন নেওয়ার পর 1 না পাই, বা কমন যায় না, বা কমন নেওয়ার পর 1 পেলাম না, তখন আমাকে কি করতে হবে? সারিগুলি যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, চিন্তা করতে হবে। চিন্তা করে আমাদের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম একই তৈরি করতে হবে। তারপর ওই রাশিটা কমন নিলে আমাদের কি হয়ে যাবে? তখন আমাদের 1 তৈরি হয়ে যাবে। এখন আমার এই 3টা 1 কোথায় আছে? কলামে আছে। সেক্ষেত্রে আমরা সারিতে যেহেতু 3টা 1 কোথায় আছে আমাদের? এটা সারিতে আছে, অতএব আমরা কলামে কলামে বিয়োগ করবো। তাহলে আমরা যদি কলাম কলাম বিয়োগ করি, কি হবে? প্রথম কলাম মানে দ্বিতীয় কলাম 1 মাইনাস 1 করলে হবে 0। তারপরে এখানে আমাদের এই যে 1 আসলো, 1 আসলো, এরপরে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 2b থেকে b গেলে থাকবে প্লাস বি, আর প্লাস সি প্লাস এ, মানে এ প্লাস বি প্লাস সি, আর 2c থেকে 2c বিয়োগ করলে হবে 0। এই হিসাবগুলো তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে। আবার এটা থেকে যদি এটা বিয়োগ করো, 1 মাইনাস 1 0, বি থেকে বি গেলে হবে মাইনাস বি, তারপরে মাইনাস সি মাইনাস এ, মাইনাসটা কমন নিলে এ প্লাস বি প্লাস সি আসবে। তাহলে আমরা এখান থেকে দেখো যেহেতু 0 0 1 আসছে, তাহলে এই 1 যে কলামে আছে সে বাদ, যে সারিতে আছে সে বাদ। তাহলে আমাদের বাকি উপাভুক্তিগুলো নিয়ে আমরা একটা নির্ণয় তৈরি করলাম। এখন দেখো এখান থেকে আমাদের দেখো প্রথম কলাম, প্রথম সারি থেকে আমাদের কত কমন যায়? এ প্লাস বি প্লাস সি কমন যায়, এবং দ্বিতীয় সারি থেকে এ প্লাস বি প্লাস সি কমন যায়। তাহলে আমাদের কি কমন গেল? এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এবং যেটা থাকে এটাকে তুমি যদি বের করো, রেজাল্ট হবে 1। তবে আমাদের রেজাল্ট কত চলে আসতেছে?
এখান থেকে আমাদের রেজাল্ট চলে আসতেছে a + b + c হোল কিউব। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা তোমরা দেখবে। আরেকটা অঙ্ক আমরা করব লাস্ট প্রবলেম আজকের, সেটা হচ্ছে দেখো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল, এসএসসি তেও ছিল, যে এখানে আমাদের এটা দেওয়া আছে, এটা সমস্যা প্রমাণ করতে হবে। এটা একটা ব্যতিক্রম ধর্মী অঙ্ক। দেখো প্রথমে আমরা যেটা করব সেটা হলো এই যে -1 আছে, এই -1 এর সাহায্যে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে দেব। অর্থাৎ প্রথমে নেব x x² x³ y y² y³ z z² z³। তারপরে মাইনাস, এই যে মাইনাস মাইনাস মাইনাস, এই মাইনাসটা বাইরে কমন আকারে দিই, তারপরে x x² 1 y y² 1 z z² 1। এবারে দেখো এখান থেকে x কমন যায়, এখান থেকে y কমন যায়, এখান থেকে z সমান যায়। অর্থাৎ প্রথম কলাম থেকে x, দ্বিতীয় কলাম থেকে y, তৃতীয় কলাম থেকে z কমন যায়। তাহলে আমরা প্রথমে করলাম কি, একটা নির্ণায়ককে ভেঙে দুটো নির্ণায়ক তৈরি করলাম। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো স্যার এখানে তো একটা, এখানে কিন্তু তুমি +0 মনে করতে পারো, মাইনাস +0 +0 মনে করতে পারো, এখানে +0 +0 মনে করতে পারো। সেই হিসাবে এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানে আমাদের x y z কমন নেওয়ার পর দেখো এই দুটো নির্ণায়ক কি হয়ে গেল, সেম হয়ে গেল। এই দেখো, তাহলে এখন আমাদের এই নির্ণায়কটা আর এই নির্ণায়কটা কি সেম। এখন আমরা নির্ণায়কটা যদি কমন নিই, এই নির্ণায়কটা কমন নিলে এখানে থাকবে কত, x y z, আর এই নির্ণায়কটা কমন নিলে এখানে থাকবে -1। তাহলে আমার x y z এখানে আমাদের কি করা হলো, যে একটু কাজ আছে, সেটা হলো এখানে এই নির্ণায়কটা কিন্তু সেম না। সেই জন্য আমাকে কি করতে হবে, এখন এইটা এখানে এইটাকে একটু সাজাতে হবে। প্রথমে আমরা কি করলাম, এই 1 ছিল তৃতীয় সারিতে, আর x² y² ছিল দ্বিতীয় সারিতে। দ্বিতীয় সারি তৃতীয় সারি বিনিময় করলাম। তাহলে আমরা পাশাপাশি দুটো যদি সারি বিনিময় করি, সেক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে গেল, কারণ এখান থেকে একটা মাইনাস আসবে, সেই মাইনাসে মাইনাসে প্লাস। এবারে আমরা কি করব, দেখো আবার প্রথম সারি এবং দ্বিতীয় সারি বিনিময় করলাম, তাহলে আর একটা মাইনাস আসবে। এখন দেখো এই যে এই নির্ণায়কটা এবং এই নির্ণায়কটা সেম হয়ে গেল। এখন তুমি এটা কমন নাও, কমন নিলে এখানে দেখো এই নির্ণায়কটা যদি কমন নিয়ে নিই, এলো কমন নির্ণায়কটা, এখান থেকে x y z, এখানে x y z থাকে, আর এখান থেকে -1। এবার তুমি এটাকে ওই যে সারিতে 3টা 1 আছে, তাই না, যেহেতু সারিতে 3টা 1 আছে, অতএব আমরা কলাম থেকে কলাম বিয়োগ করে দেবো। তাহলে এখানে হবে 0, এখানে হবে 0। এগুলো একদম আগের মতো সিম্পল হিসাব। এবার এখান থেকে কত কমন যাবে, এখান থেকে 0 0 1 এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে কমন যাবে x - y, এখান থেকে কমন যাবে y - z। তারপরে তুমি এটা দিয়ে বিয়োগ করে দাও, তাহলে তুমি কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কোনো প্রশ্ন আছে? না স্যার। জি না স্যার। শোনো, এখানে শেষে যে দুটো অঙ্ক করেছি আমরা, সেই দুটো অঙ্ক আমাদের শেষ করেছিলেন। আর প্রথম দুটো অঙ্ক জাস্ট প্র্যাকটিসের জন্য। এখানে যেগুলো আমাদের পরীক্ষায় আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সেভাবে পরীক্ষা যে রকম প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং আমাদের বেসিকের জন্য যেগুলো দরকার, সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে এই ভার্চুয়াল ক্লাসে যে সামনাসামনি যে আমরা যে ক্লাস নেই, সেরকম নয়। যেখানে যেহেতু প্রশ্ন করার স্কোপ একটু কম, সেজন্য তোমরা প্লিজ বাসায় আবার এটাকে রিপিট করো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে মেইল করে জানাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি অনলাইন ক্লাসের আয়োজন করায় আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার মহোদয় এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমাদের প্রতি নিবেদন রইল যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে।